গল্পে আজকের নতুন গল্প শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড। শিবরাম চক্রবর্তী 13ই ডিসেম্বর 1903 সালে জন্মগ্রহণ করেন। কবিতা রচনা দিয়ে সাহিত্য জীবনের শুরু। প্রথম কবিতা বেরোয় ভারতী পত্রিকায়। প্রথম প্রকাশিত বই দুটিও মানুষ ও চুম্বন, দুটি প্রকাশিত হয় 1929 সালে। তারপর অজস্র লেখা লিখেছেন, প্রবন্ধ, নাটক এবং তুলনাহীন অজস্র হাসির গল্প লিখেছেন। ঈশ্বর পৃথিবী ভালোবাসা ও ভালোবাসা পৃথিবী ঈশ্বর নামের অনন্য স্মৃতিকথামূলক দুটি বই। প্রবন্ধের বই মস্কো বনাম পণ্ডিচেরি ও ফানুস ফাটাই। নাটকের গ্রন্থ যখন তারা কথা বলবে। বিচিত্র জীবন ছিল তার। রাজনীতি করেছেন, জেল খেটেছেন, রাস্তায় কাগজে ফেরি করেছেন, ফুটপাতে রাত্রিবাস করেছেন, সাংবাদিকতাও করেছেন, আজীবন মেষ জীবন যাপন করেছেন। করেননি যা, তা হলো বিয়ে। ভূত বলে কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। যাই হোক, তার দয়া এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ আছে। ভূতদের রূপগুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট খুব উইক, আর শুনেছি যে ওরা ভারী উইকেট। তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম রাঁচিতে। না না না, পাগলা কারদে নয়, তার বাইরে সরকারি এক রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ। কি করে দেখলাম বলি? একটা পরশৈপদী সাইকেল হাতে পেয়ে হুডরুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল সাথে যেতে না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, আর যেখানে সন্ধে হয় সেখানে মাঝে মাঝে টায়ারও ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জঙ্গলি। আরও মাইল পাঁচেক যেতে পারলে গায়ের মতো একটা কিছু পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কিনা আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই। তখনও সন্ধে হয়নি। এই হবে সামনে গেলে 5 মাইল, ফিরতে হলে 7, দুদিকেই সমান পাল্লা। কোন দিকে হাঁটন দেব হাঁ করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে আমার মানসপটে উদিত হয়েছে, আর এর একমাত্র উত্তরও আমিই দিয়েছি। না বাবা, প্রাণ থাকতে নয়। অবশ্য একরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয় ছিল। সন্ধে উত্তরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল। কখন হালুম শুনব কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই। অচিরেই ঘটল বলে 2-1 মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব। এরকমটা ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কত গল্পের বইয়ে এরূপ ঘটতে দেখা গেছে। আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি, তার ইয়াত্তা নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি? সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম। অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে।
একখানা লরি, খুব জোরেও না আস্তেও না। আসতে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার উপর কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেল কিনা তা জানি না। লরিটা এসে পৌঁছলো, এলো একেবারে সামনাসামনি। মুহূর্তের জন্যই এলো, কিন্তু মুহূর্তের জন্য থামলো না। যেমন এলো তেমনই চলে গেল নিজের আবেগে। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা। আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল। ছ্যা ছ্যা, শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা ভাবতেই আমার বুকটা দুরুদুরু করতে থাকে। তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। না না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও নয়। কিছু না কিছু একটা হতে বাধ্য, অনতিবিলম্বেই হচ্ছে। আর 1 মিনিট অপেক্ষা কেবল। এর মধ্যেই কুয়াশা আরও জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি, এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল। বাঘ নাকি? না, বাঘ নয়। 2 চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। আবার আমি বাহুবলের টর্চ ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা বেবি অস্টিন, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পা চালালে বোধহয় ওর চেয়ে অনেক জোরে চলে যাবে। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। আমি হাঁক দিলাম, কিন্তু গাড়িটা থামবার কোনো লক্ষণ নেই। তেমনি মন্থর গতিতে গাড়িটা গড়াতে গড়াতে চলল। আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না, এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই। এসপার ওসপার যাই হোক, গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অগত্যা আগারমান গাড়ির গায়ে গিয়ে পড়লাম। দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, এমনকি নিরাপদও না। কিন্তু কি করব, 1 মিনিটও সময় নষ্ট করা ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিকে। কে জানে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাশয়ী হয়ে থাকলো। থাকবে, কি করা যাবে। নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যাই, কাল সকালে উদ্ধার করা যাবে খন। সাইকেলের মালিককে আগামীকাল এক সময় জানালেই হবে, বেশি বলতে হবে না। খবর দেওয়া মাত্র তিনিই নিজে এসে নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে। ডাক্তার যদুপালের বাড়ির সামনে। বলতে বলতে আমার গলার স্বর উড়ে গেল, বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। আমার 2 চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার 4 ধারে চেপে বসেছে। হাত তুলে যে গলার কাজটা আলগা করব সেই ক্ষমতা নেই। আঙুলগুলো অবধি অবশ। সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে। যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ ছিল না, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম, জিভ আমার টাকরায় আটকে ছিল। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাকশক্তি ফিরে পেলাম। ভূত, ভূত ছাড়া কিচ্ছু না। আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না। বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো।
কিন্তু তা হলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে আমি কখনো ভাবিনি। ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়া আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকে আশ্রয় করে রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনোদিনই পারি না। চেষ্টা করলে হয়তো বা কায়িক ক্লেশে পারা যায়, কিন্তু পেরে লাভ কি? চিরকালের মতো এবার আমার আলস্যই জিতল। ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছেছে। ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি, তখন হুঁশ হলো আমার। হুস হুস করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ি থামবার কোনো উৎসাহই নেই। বিনে পয়সায় গাড়ি চেপেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি? নিঃশব্দ রাত্রির শান্তি ভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা। তার জ্বলন্ত চোখে মৃত্যুর দূতের হাতছানি। আমার গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি নেমে পড়া দরকার, আরেক মুহূর্ত দেরি হলেই হয়েছে। কোনো রকমে দরজা খুলে তো বেরিয়েছি, আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে। আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না। হুস করে ট্রেনটা যাবার পর আমার হুঁশ হলো। মারা যায়নি। হুঁশিয়ার হয়ে দেখলাম জলজ্যান্ত রয়েছে এখনো, এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি, আমার পাশেই ছবির মতন দাঁড়িয়ে আছে। আমার এবং মোটরটা টিকে থাকাটা একটা চূড়ান্ত রহস্য বলে মনে হচ্ছে আমার এখন। ঠিক এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পিছন থেকে। দাদা, আমাকে একটু সাহায্য করবেন? এগিয়ে এসে বললেন ভদ্রলোক। দয়া করে যদি আমার গাড়িটা একটু ঠেলে দেন। সেই 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে একটু হাত লাগায়। যদি একটু আমার সঙ্গে হাত লাগান, লাইনটা পেরিয়ে আমার বাড়ি, একটুখানি গেলেই ওই যে দেখা যাচ্ছে। আর 1 মিনিটের রাস্তা, একটুখানি ঠেলে দিন না দাদা।